হামজা, ফারহান, ট্রেভর বদলে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। আসিয়ান কাপে কতটা ভয়ঙ্কর হতে পারে লাল সবুজ? বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই এসেছে। প্রতিপক্ষ যখন স্কোয়াড লিস্ট দেখবে তখন শুধু জামাল ভুঁইয়া বা রাকিব হোসেন নয়, চোখ আটকে যাবে হামজা চৌধুরী, সমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, সুকি তুফুসা আর ট্রেভর ইসলামের নামেও। এটাই কি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জাতীয় দল নয়? আসিয়ান কাপ শুধু আরেকটা টুর্নামেন্ট নয়, এটা বাংলাদেশের নতুন যুগের প্রথম বড় পরীক্ষা। থমাস ডুলির হাতে এমন একটা স্কোয়াড তৈরি হচ্ছে যেখানে ইউরোপ, ইংল্যান্ড ও উত্তর আমেরিকার ফুটবল সংস্কৃতিতে বেড়ে ওঠা একাধিক অরিজিন ফুটবলার একসঙ্গে মাঠে নামতে পারেন। আর সেই কারণেই এই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেকটাই বেশি। বাংলাদেশের মিডফিল্ডের বস হামজা চৌধুরী, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন। আর বাংলাদেশের সেই ভূমিকার নাম এখন হামজা চৌধুরী। হামজা শুধু বল কেড়ে নেয়ার খেলোয়াড় নন, তিনি একজন সিঙ্গল পিভট, যিনি ডিফেন্সের সামনে ঢাল হয়ে দাঁড়ান, প্রেসিং ট্রিগার করেন, প্রতিপক্ষের বিল্ড আপ ভেঙে দেন এবং মুহূর্তেই খেলা এক দিক থেকে অন্য দিকে সুইচ করতে পারেন। থমাস ডুলির সামনে সবচেয়ে বড় প্রশ্ন হবে হামজাকে কোথায় ব্যবহার করবেন। সিঙ্গল পিভট হিসেবে, ডাবল পিভটে সমিত সোমের পাশে, নাকি প্রয়োজনে সেন্টার ব্যাক লাইনে নেমে বিল্ড আপ শুরু করবেন। জাতীয় দলে হামজা এরই মধ্যে একাধিক ভূমিকায় খেলেছেন, ডিফেন্সিভ মিড, এমনকি আক্রমণে উঠে গোলও করেছেন। সেট পিসেও তিনি বড় অস্ত্র। বাংলাদেশ যদি পজিশনাল ফুটবল খেলতে চায় তাহলে পুরো সিস্টেমের হার্ট হবেন হামজা। সমিত সোম মিডফিল্ডের ক্রিয়েটিভ ইঞ্জিন। হামজা যেখানে বল জিতবেন সেখানে সমিত সোম বল এগিয়ে নিয়ে যাবেন। সমিত এমন একজন মিডফিল্ডার যিনি এমনকি ডিপ লাইন প্লে মেকার হিসেবেও খেলতে পারেন, অর্থাৎ তিনি মিডফিল্ডের সবচেয়ে ভার্সেটাইল ফুটবলার। তার শক্তি লাইন ব্রেকিং পাস, থার্ড ম্যান রান, টেম্পো কন্ট্রোল, আক্রমণ ও রক্ষণ দুই দিকেই সমান অবদান রাখা। সবচেয়ে বড় সুখবর হলো তিনি নতুন ক্লাবে যোগ দিয়ে আবার নিয়মিত ফুটবলে ফিরছেন। ফলে আন্তর্জাতিক উইন্ডোতে বাংলাদেশ একজন ম্যাচ ফিট সমিত সোমকে পাওয়ার আশা করছে। হামজা বল জিতলেন, এক টাচে সমিতের কাছে দিলেন। সমিত ডিফেন্সের ফাঁক গোলে দ্রুত বল দিলেন উইংয়ে ছুটে যাওয়া ফারহানকে। এটাই হতে পারে বাংলাদেশের নতুন ট্রানজিশন ফুটবল। বাংলাদেশের নতুন এক্স ফ্যাক্টর ফারহান আলী ওয়াহিদ। অনেকদিন ধরে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ছিল গোল কে করবে, সেই প্রশ্নের উত্তর হিসেবে উঠে আসছে ফারহান আলী ওয়াহিদ। তিনি শুধু উইঙ্গার নন, তিনি খেলতে পারেন একাধিক পজিশনে, লেফট উইং, রাইট উইং, নাম্বার 10, ফলস 9। ফারহানের সবচেয়ে বড় অস্ত্র বিস্ফোরক গতি, ইনভার্টেড রান, দুই পায়ে শট নেওয়ার ক্ষমতা, পকেটে স্পেসে বল রিসিভ করে ড্রিবলিং, বক্সের বাইরে থেকেও ফিনিশিং। ডুলির সিস্টেমে তিনি যদি ইনসাইড ফরওয়ার্ড হিসেবে খেলেন তাহলে ফুল ব্যাক ও সেন্টার ব্যাকের মাঝের হাফ স্পেসে বারবার ঢুকে পড়বেন, সেখানেই তৈরি হবে গোলের সুযোগ। সুকি তুফুসা বেঞ্চ নয়, প্রথম একাদশের দাবিদার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন সুকি তুফুসা, অর্থাৎ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া এখন অনেক সহজ। তার সবচেয়ে বড় গুণ ভার্সেটিলিটি। তার মধ্যে আছে 90 মিনিট খেলার স্ট্যামিনা, টেকনিক্যাল কোয়ালিটি, দ্রুত ট্রানজিশনে অংশ নেওয়ার ক্ষমতা। এমন খেলোয়াড় সাধারণত কোচদের কাছে ইউটিলিটি অ্যাটাকার হিসেবে পরিচিত। যে কোনো ম্যাচে ট্যাকটিক্স বদলাতে হলে সুকি হতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। ট্রেভর ইসলাম প্রপার নাম্বার 9। বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা একজন প্রপার নাম্বার 9, সেই জায়গায় আলোচনায় আছেন ট্রেভর ইসলাম, যদিও তার যোগ দেয়া এখন নিশ্চিত নয়। বাফুফের সঙ্গে ইতিবাচক যোগাযোগ চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা? কারণ তার প্রোফাইল বাংলাদেশের বর্তমান স্ট্রাইকারদের থেকে আলাদা। ট্রেভরের গুণ টার্গেট ম্যান, দুই পায়ে ফিনিশিং, এরিয়াল ডুয়েলে শক্তিশালী, বক্সে পজিশনিং ভালো, দ্রুত টার্ন নিয়ে শট নিতে পারেন। থমাস ডুলির ট্যাকটিক্যাল বোর্ডে কি হতে পারে? ডুলির হাতে এখন একাধিক কম্বিনেশন
সম্ভাব্য 4-2-3-1 অথবা 4-3-3। হামজা হোল্ডিং মিড, সমিত বক্স টু বক্স, আরেকজন ক্রিয়েটিভ মিড, সামনে ফারহান, ট্রেভর, সুকি। এই ফরমেশনে বাংলাদেশের প্রেসিং অনেক বেশি আক্রমণাত্মক হতে পারে। এই স্কোয়াড কাগজে কলমে বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান স্কোয়াডগুলোর একটি। শক্তির জায়গা মিডফিল্ডে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা, উইংয়ে গতি ও ড্রিবলিং, সেট পিসে বাড়তি হুমকি, বেঞ্চ থেকেও ম্যাচ বদলে দেওয়ার মতো খেলোয়াড়। চ্যালেঞ্জ নতুন খেলোয়াড়দের কেমিস্ট্রি, স্বল্প সময়ের ক্যাম্প, আন্তর্জাতিক ম্যাচের সমন্বয়, থমাস ডুলির ট্যাকটিক্যাল বাস্তবায়ন। প্রতিভা আছে, দল হিসেবে গড়ে তোলাই হবে থমাস ডুলির আসল পরীক্ষা। হামজা চৌধুরী বাংলাদেশের অ্যাঙ্কর, সমিত সোম প্লেমেকার, ফারহান আলী ওয়াহিদ গেম চেঞ্জার, সুকি ভার্সেটাইল অ্যাটাকিং ওয়েপন, আর ট্রেভর ইসলাম যদি যোগ দেন তাহলে বহুদিনের অপেক্ষার প্রপার নাম্বার 9ও পেয়ে যেতে পারে বাংলাদেশ। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় আসরে খেলবে বাংলাদেশ। ফিফা আরব কাপের আদলে ফিফা আসিয়ান কাপ আয়োজনের সিদ্ধান্ত হয় গত বছর। ফিফা কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পায় চলতি বছর। আসিয়ানভুক্ত 11টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে টুর্নামেন্টটিতে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়। তবে এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে চীন ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ভারত নাম সরিয়ে নেয়। চীনের জায়গায় আগেই নেওয়া হয়েছে পাকিস্তানকে, আর ভারতের জায়গায় সুযোগ পেয়েছে বাংলাদেশ। মোট 14টি দেশ নিয়ে হবে আসিয়ান কাপ, 2টি ভাগে, প্রিমিয়ার ডিভিশন আর চ্যালেঞ্জ ডিভিশন। আয়োজক যথাক্রমে ইন্দোনেশিয়া ও হংকং। বাংলাদেশ জায়গা পেয়েছে প্রিমিয়ার ডিভিশনে, যেখানে 8টা দল 2 গ্রুপে ভাগ হয়ে লড়বে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান আর বাংলাদেশ। চ্যালেঞ্জ ডিভিশনে খেলবে বাকি 6 দল, 3টি করে 2 গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর, মালয়েশিয়া আর স্বাগতিক ইন্দোনেশিয়া। 3টায় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা দল। ম্যাচগুলো হবে ইন্দোনেশিয়ায়, যেখানে স্থানীয় ফুটবল প্রেমীদের উন্মাদনা এমনিতেই তুঙ্গে। ফিফা র্যাঙ্কিংয়ে 118 নম্বরে ইন্দোনেশিয়া, 136 নম্বরে মালয়েশিয়া, 148 নম্বরে সিঙ্গাপুর আর 181 নম্বরে বাংলাদেশ। বাংলাদেশের স্কোয়াড নিয়ে আলোচনা তুঙ্গে, বিশেষ করে নতুন মুখদের নিয়ে। শীর্ষে আছেন ফারহান আলী ওয়াহিদ, বায়োমেট্রিক সম্পূর্ণ, পাসপোর্ট প্রায় হাতে। ক্লাব ফুটবলে ব্যস্ত থাকায় তিনি হয়তো ক্যাম্পের একদম শুরুতে যোগ দিতে পারবেন না, তবে জাতীয় দলের জার্সিতে তার অভিষেক এই টুর্নামেন্ট দিয়েই হতে যাচ্ছে বলা যায় নিশ্চিতভাবে। দ্বিতীয় নাম জাপানি বংশোদ্ভূত সুকি ইতোফুসা। বায়োমেট্রিক শেষ, পাসপোর্ট প্রক্রিয়াও প্রায় সম্পূর্ণ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় আসার কথা। ফর্টিস এফসিতে তিনি বিদেশি কোটায় খেলবেন না, বরং বাংলাদেশি খেলোয়াড় হিসেবেই খেলবেন। পুরনো মুখদের মধ্যে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে কিউবা মিচেলের। এক সময় বসুন্ধরা কিংসে খেলা, জাতীয় দলে অভিষেকের পর কোচ কাবরেরার সময় খানিকটা উপেক্ষিত থাকা এই তারকা এখন নিয়মিত গোল করছেন নিজের ক্লাবে। ফলে কোচ থমাস ডুলির বিবেচনায় থাকার জোরালো দাবিদার তিনি। তবে জায়ান হাকিমকে এবার পাওয়া যাচ্ছে না। কাগজপত্রের জটিলতা এখনো কাটেনি। নাম্বার 9 সংকট মেটাতে আলোচনায় আছেন ট্রেভর ইসলাম, যিনি নিজেও এখন ম্যাচ ফিট। তাকে পাওয়া গেলে মুরসালিনের সঙ্গে আক্রমণ ভাগের শূন্যতা অনেকটাই পূরণ হয়ে যাবে। নতুনদের পাশাপাশি পুরনো ভরসার নামগুলো থাকছে যথারীতি। দলের প্রাণভ্রমরা হামজা চৌধুরী খেলার মধ্যেই আছেন। নতুন ক্লাবে অভিষেকের অপেক্ষায় সমিত সোম। ভুটানে খেলা তারিক কাজীও আছেন আলোচনায়। বয়স ভিত্তিক পর্যায় থেকে নজর কাটতে পারেন অনূর্ধ্ব 20 দলের এরাম আব্বাস, যদি উজবেকিস্তানে আসন্ন অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে নিজেকে প্রমাণ করতে পারেন। ক্যাম্প শুরু হচ্ছে 27 আগস্ট থেকে। বিশ্বনাথ, তপু বর্মন, রাকিব, মুরসালিন, জামাল ভুঁইয়া, কাজেম শাহরা এই ক্যাম্পেই নিজেদের ফিটনেস ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন। স্বপ্ন দেখা সহজ, কিন্তু বাস্তবতাও মাথায় রাখা জরুরি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা সিঙ্গাপুরের বিপক্ষেও বেশিরভাগ সময় হারের পাল্লা ভারী বাংলাদেশের। 3 প্রতিপক্ষই র্যাঙ্কিংয়ে এগিয়ে, তাই বড় জয়ের প্রত্যাশা না করে বরং একটা প্রতিযোগিতামূলক
লড়াকু পারফরম্যান্সটি এখন বাস্তবসম্মত লক্ষ্য। নতুন বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে একরকম পরীক্ষামূলক দল হিসেবেও দেখা যেতে পারে এই স্কোয়াডকে। মালয়েশিয়ার বিপক্ষে 10 বারের দেখায় একটাই জয় বাংলাদেশের। 1978 সালের এশিয়ান গেমসে মালয়েশিয়াকে 1-0 গোলে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। 2টা ম্যাচ ড্র হয়েছে, 7 ম্যাচে মালয়েশিয়ার জয়। ইন্দোনেশিয়ার বিপক্ষে 7টা ম্যাচ খেলেছে বাংলাদেশ, জয় 1টা, ড্র 2টা, হার 4 ম্যাচে। সিঙ্গাপুরকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ, 4 বারের দেখায় 1 ড্র আর 3 হার। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলকে কোনো আর্থিক খরচ বহন করতে হবে না। বিমান ভাড়া থেকে শুরু করে আবাসন সব খরচই আয়োজকরা দেবে। এছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও সেমিফাইনালিস্টদের জন্য কোটি টাকার আকর্ষণীয় প্রাইজ মানির ব্যবস্থাও রয়েছে। হামজা চৌধুরী, সমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফদের মতো অরিজিন ফুটবলার, সাথে বাংলাদেশের ঘরোয়া ফুটবল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের একটা নতুন প্রজন্ম। কাগজে কলমে এই দল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী মনে হতে পারে, কিন্তু এখানেই আসল প্রশ্ন, ভালো খেলোয়াড় পাওয়া আর ভালো দল বানানো কি একই কথা? এই জায়গাতেই বাংলাদেশের হেড কোচ থমাস ডুলির সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। ডুলি যখন দায়িত্ব নেন তখন তিনি শুধু ম্যাচ জেতার কথা বলেননি, তার লক্ষ্য ছিল বাংলাদেশের খেলার ধরনই বদলে দেয়া। বল দখলে রাখা, পজিশনাল ফুটবল খেলা, দ্রুত পাসিং এবং প্রতিপক্ষকে বলের পেছনে দৌড় করানো। সান মারিনোর বিপক্ষে 2-1 গোলের জয় সেই পরিকল্পনার সম্ভাবনার প্রথম ইঙ্গিত দিয়েছে, কিন্তু সেই ম্যাচেই দেখা গেছে প্রথম টাচ, পাসিং এবং বল ধরে রাখার জায়গায় বাংলাদেশের এখনো অনেক কাজ বাকি। এখন সেই দলের সঙ্গে যদি আরও মানসম্পন্ন অরিজিন ফুটবলার যোগ হন, তাহলে ডুলির সামনে সুযোগ যেমন বিশাল, চ্যালেঞ্জও তেমন বিশাল। প্রথম চ্যালেঞ্জ, তারকাদের এক দলে পরিণত করা। ফুটবলে একটা কথা খুব সত্য, 11 জন ভালো খেলোয়াড় মানেই ভালো দল নয়। ধরা যাক একজন ইংলিশ ফুটবলে অভ্যস্ত মিডফিল্ডার আছে, একজন ইউরোপিয়ান ফুটবলের পরিবেশ থেকে এসেছেন, আরেকজন বাংলাদেশি লিগে খেলছেন। 3 জনের ফুটবল সংস্কৃতি, গতি, সিদ্ধান্ত নেয়ার ধরন এবং প্রশিক্ষণের অভ্যাস এক নয়। ডুলির কাজ হবে এই ভিন্ন অভিজ্ঞতাগুলোকে একটা ফুটবল দর্শনে নিয়ে আসা। অরিজিন ফুটবলাররা যেন আলাদা আলাদা দ্বীপ না হয়ে একটি দলের অংশ হয়ে ওঠেন, এটাই প্রথম পরীক্ষা। কারণ জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যা অনেক সময় প্রতিভার অভাব নয়, বোঝাপড়ার অভাব। কে কখন প্রেস করবে, কে পেছনে থাকবে, কে জায়গা তৈরি করবে, কে প্রথম পোস্টে যাবে, কে বল হারানোর পর 3 সেকেন্ডের মধ্যে চাপ তৈরি করবে। এই প্রশ্নগুলোর উত্তর মাঠে স্বয়ংক্রিয় না হওয়া পর্যন্ত বড় নামের খেলোয়াড়ও বড় দল বানাতে পারবেন না। দ্বিতীয় চ্যালেঞ্জ, বিদেশি অভিজ্ঞতা আর স্থানীয় বাস্তবতার মেলবন্ধন। ডুলির সামনে আরেকটা কঠিন বাস্তবতা আছে। তিনি এমন একটা দলকে কোচিং করাচ্ছেন যেখানে খেলোয়াড়দের প্রস্তুতির পরিবেশ একরকম নয়। অরিজিন ফুটবলারদের কেউ বিদেশে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল খেলছেন, আবার বাংলাদেশের অনেক খেলোয়াড় ঘরোয়া মৌসুমের সূচি, ফিটনেস এবং ম্যাচ প্রস্তুতির ওপর নির্ভরশীল। ডুলি নিজেই বলেছেন, দীর্ঘ সময় খেলোয়াড়রা ম্যাচের বাইরে থাকায় প্রস্তুতি কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ ডুলিকে শুধু কোচ হলেই হবে না, তাকে হতে হবে ম্যানেজার, পরিকল্পনাকারী এবং সমস্যার সমাধানকারী। তৃতীয় চ্যালেঞ্জ, সেরা একাদশ নয়, সেরা সিস্টেম। বাংলাদেশে আমরা প্রায় প্রশ্ন করি, কে খেলবে? হামজা খেলবেন, ফারহান খেলবেন, সমিত খেলবেন, কিন্তু ডুলির প্রশ্ন হওয়া উচিত আমরা কিভাবে খেলবো? 4-3-3 নাকি 4-2-3-1, নাকি পরিস্থিতি অনুযায়ী ফরমেশন বদলাবে? একজন আক্রমণাত্মক উইঙ্গারকে কি ফুলব্যাকের সঙ্গে সমন্বয় করানো হবে? মিডফিল্ডে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে নাকি 2 জন? আক্রমণে বাংলাদেশ কি দ্রুত ট্রানজিশনে যাবে নাকি ধৈর্য ধরে বল ঘুরিয়ে সুযোগ তৈরি করবে? এই উত্তরগুলোই ঠিক করবে অরিজিন ফুটবলারদের উপস্থিতি বাংলাদেশের শক্তি হবে নাকি শুধু আলোচনার বিষয় হয়ে থাকবে। ডুলি নিজেই বলেছেন, তার পরিকল্পনার ভিত্তি হলো বলের পেছনে দৌড়ানো নয়, বরং বল দিয়ে খেলা। চতুর্থ চ্যালেঞ্জ, ড্রেসিং রুমের ভারসাম্য। এটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন অরিজিন ফুটবলার বিদেশি ক্লাবের পরিবেশ থেকে এসে জাতীয় দলে জায়গা পেলেন, অন্যদিকে একজন স্থানীয় খেলোয়াড়
বছরের পর বছর বাংলাদেশের ফুটবল খেলে সেই জায়গার জন্য অপেক্ষা করছেন, তখন ডুলিকে নিশ্চিত করতে হবে জার্সি কারো বংশ পরিচয়, ক্লাব বা জনপ্রিয়তার ভিত্তিতে নয়, পারফরমেন্সের ভিত্তিতেই দলে জায়গা পাওয়া যাবে। একই নিয়ম সবার জন্য, এটাই ড্রেসিং রুমে বিশ্বাস তৈরি করবে। পঞ্চম চ্যালেঞ্জ, বাংলাদেশকে শুধু ম্যাচ জেতানো নয়, মানসিকতা বদলানো। ডুলি দায়িত্ব নেয়ার সময় বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং আরও উন্নত করে 160-এর ভেতরে নেয়ার লক্ষ্য জানিয়েছিলেন। এর আগে দরকার মানসিকতার পরিবর্তন। বাংলাদেশ যেন শক্তিশালীর দলের সামনে শুধু বাঁচার জন্য না খেলে, বাংলাদেশ যেন বল পেলে ভয় না পায়, বাংলাদেশ যেন গোল খাওয়ার পর ভেঙে না পড়ে, বাংলাদেশ যেন শেষ 15 মিনিটেও বিশ্বাস করে ম্যাচ এখনও আমাদের হাতে। এই মানসিক পরিবর্তনই ডুলির সবচেয়ে বড় উত্তরাধিকার হতে পারে। ডুলিকে এমন একটা দল বানাতে হবে যারা শুধু ব্যক্তিগত প্রতিভায় নয়, একটা নির্দিষ্ট ফুটবল দর্শনে বিশ্বাস করবে। কারণ অরিজিন ফুটবলাররা বাংলাদেশকে শক্তিশালী করতে পারেন, কিন্তু তারাও একা বাংলাদেশকে বদলে দিতে পারবেন না। একই স্কোয়াডে যদি থাকে হামজা চৌধুরীর মতো প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা পাওয়া মিডফিল্ডার, ফারহান আলী ওয়াহিদের মতো আক্রমণ ভাগের প্রতিভা, অ্যাডাম আব্বাসের মতো উইংয়ে গতি তৈরি করা খেলোয়াড়, জিদান ইউসুফের মতো শারীরিকভাবে শক্তিশালী ডিফেন্ডার এবং সমিত সোম সহ আরও একাধিক প্রবাসী ফুটবলার, তাহলে বাংলাদেশের স্কোয়াডের ট্যাকটিক্যাল ডেপথ কোথায় গিয়ে দাঁড়াতে পারে? হামজা হতে পারেন মিডফিল্ডের অ্যাঙ্কার, ডিফেন্সিভ থার্ডের সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষের আক্রমণের লাইন ভাঙা, বল রিকভার করা এবং দ্রুত ট্রানজিশনে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা হতে পারে বিশাল। তার পাশে যদি থাকে বল কন্ট্রোল ও পাসিংয়ে দক্ষ মিডফিল্ডার সমিত সোম, তাহলে বাংলাদেশের বিল্ড আপ আরও পরিণত হতে পারে। রক্ষণেও পরিবর্তন আসছে। জিদান ইউসুফের মতো প্রায় 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার সেন্টার ব্যাক থাকলে এরিয়াল ডুয়েল, সেট পিস ডিফেন্স এবং বক্সের ভেতরের শারীরিক লড়াইয়ে বাংলাদেশ পেতে পারে বাড়তি সুবিধা। অর্থাৎ শুধু রক্ষণে সংখ্যায় নয়, শারীরিক সক্ষমতাতেও উন্নতি হতে পারে। আর উইংয়ে আসতে পারে সবচেয়ে বড় বিস্ফোরণ। ডান দিকে অ্যাডাম আব্বাস অথবা রাকিবের গতি এবং 1 ভার্সেস 1 ক্ষমতা প্রতিপক্ষের ফুল ব্যাককে পিছিয়ে দিতে পারে। বাম দিকে ফারহান আলী ওয়াহিদ থাকলে দুই প্রান্ত থেকেই তৈরি হতে পারে ইনসাইড রান, ক্রস, কাটব্যাক এবং গোলের সুযোগ। নাম্বার 9 রোলে জায়ান হাকিম, রোনান সুলিভান, ইউসুফ আহমেদ ও ট্রেভর ইসলামের মতো বিকল্প থাকলে বেঞ্চ থেকেও বদলে দেয়া যেতে পারে ম্যাচের গতি। 11 জন ভালো ফুটবলারকে একসঙ্গে মাঠে নামালেই দল হয়ে যায় না। প্রয়োজন ট্যাকটিক্যাল কোহেশন, ম্যাচ ফিটনেস, নির্দিষ্ট রোল, কম্প্যাক্ট ব্লক, প্রেসিং ট্রিগার, দ্রুত ট্রানজিশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একসঙ্গে নিয়মিত খেলার অভ্যাস। এই জায়গাতেই থমাস ডুলির সামনে সবচেয়ে বড় পরীক্ষা। এশিয়ার বড় দলগুলোর সামনে আর মাথা নিচু করে দাঁড়াতে চান না থমাস ডুলি, বরং বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে চান এমন এক দর্শনে যেখানে হারও হবে শিক্ষার অংশ আর শক্তিশালী প্রতিপক্ষ হবে উন্নতির সবচেয়ে বড় পরীক্ষাগার। কোচের বার্তা পরিষ্কার, বাংলাদেশকে যদি সত্যিই এগোতে হয় তাহলে দুর্বল প্রতিপক্ষ বেছে নিয়ে নিরাপদে থাকার সুযোগ নেই। মুখোমুখি হতে হবে এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবল র্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলোর বিপক্ষে সহজ ম্যাচ খেলে আত্মবিশ্বাস বাড়ানোর চেয়ে তিনি চান এমন ম্যাচ যেখানে প্রতিটা ভুলের মূল্য দিতে হবে, প্রতিটা বল জয়ের জন্য লড়াই করতে হবে আর প্রতিটা আক্রমণ সামলাতে হবে সর্বোচ্চ মানের প্রতিপক্ষের বিরুদ্ধে। কারণ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ মানে শুধু 90 মিনিটের ফুটবল নয়, সেখানে দেখা যাবে বাংলাদেশের ডিফেন্সিভ শেপ কতটা সংগঠিত, মিডফিল্ড কতটা প্রেস রেজিস্ট্যান্ট, ফুল ব্যাকরা কতটা কম্প্যাক্ট থাকতে পারে, ট্রানজিশনে কত দ্রুত দল আক্রমণ থেকে রক্ষণে ফিরতে পারে। সবচেয়ে বড় কথা, চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কতটা তৈরি হয়েছে। শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ হয়তো বলের দখল কম পাবে, হয়তো লো ব্লকে খেলতে হবে, হয়তো প্রতিপক্ষের হাই প্রেস থেকে বের হতে গিয়ে বারবার বল হারাতে হবে, কিন্তু প্রতিটা ভুল থেকে যদি দল শেখে তাহলে সেই অভিজ্ঞতা পরের ম্যাচে কাজে লাগবে। এভাবেই তৈরি হয় আন্তর্জাতিক ম্যাচিউরিটি। বাংলাদেশের আন্তর্জাতিক সূচি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। আসিয়ান কাপে অংশগ্রহণ নিয়েও রয়েছে ধোঁয়াশা।
ফলে ম্যাচ কবে কার বিপক্ষে এই অনিশ্চয়তার মধ্যেও ডুলি অপেক্ষা করে বসে থাকতে চান না। তার লক্ষ্য সুযোগ আসা মাত্র দলকে প্রস্তুত করা। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াতে পারে ঘরোয়া লিগের সূচি। জাতীয় দলের ফুটবলারদের কখন পাওয়া যাবে সেটাই এখন বড় প্রশ্ন। কোচ নিজেই বলেছেন তিনি খেলোয়াড়দের যত দ্রুত সম্ভব ক্যাম্পে চান, কারণ আন্তর্জাতিক ফুটবলে ট্যাকটিক্যাল সিস্টেম তৈরি করতে সময় লাগে। বিশেষ করে নতুন কোচের অধীনে একটা দলকে বুঝতে হয় কখন প্রেস করবে, কখন মিড ব্লকে নামবে, কখন ফুল ব্যাক ওভারল্যাপ করবে, কখন উইং থেকে ইনভার্ট করবে এবং কখন কাউন্টার অ্যাটাকের জন্য জায়গা ছেড়ে দেবে। ডুলি সেই সময়টাই চান, কারণ তার সামনে বাংলাদেশের ফুটবলের দিক পরিবর্তনের সুযোগ। রহমান পেয়ার, স্টার প্লে।